আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। আন্তর্জাতিক অপরাধ আদালতে আওয়ামী লীগের জমা দেওয়া আনুষ্ঠানিক আবেদনে দলীয় নেতা বা দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের হত্যাকাণ্ড ও কারাবন্দী করার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের তদন্ত চাওয়া হয়েছে। আইসিসিতে করা অভিযোগকে আওয়ামী লীগের একটি বড় ধরনের প্রচারাভিযানের অংশ হিসেবে দেখা যেতে পারে। আইসিসিতে আওয়ামী লীগের অভিযোগ কতটা যৌক্তিক তা নিয়ে প্রথম আলোয় লেখা ডেভিড বার্গম্যানের কলাম থেকে আজকের আয়োজন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন ও জটিল অধ্যায় শুরু হয়েছে, যেখানে একসময় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এখন আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধ তদন্তের আবেদন জানিয়েছে। এই আবেদনটি জমা দেওয়া হয়েছে যুক্তরাজ্যের সুপরিচিত আইনি প্রতিষ্ঠান ডাউটি স্ট্রিট চেম্বার্সের এক জ্যেষ্ঠ আইনজীবীর মাধ্যমে। এতে দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও তার সঙ্গে সংশ্লিষ্ট শক্তিগুলোর হাতে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের ওপর যে হত্যাকাণ্ড, নির্যাতন ও নির্বিচার গ্রেফতার চালানো হয়েছে তা আন্তর্জাতিক আইনের পরিপ্রেক্ষিতে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হওয়া উচিত। কিন্তু প্রশ্ন হলো, এই পদক্ষেপকে কিভাবে দেখা উচিত? এটি কি বাস্তবিক কোনো আইনি প্রয়াস নাকি রাজনৈতিক প্রচারণার অংশ, যার লক্ষ্য অতীতের দায় থেকে মুক্তি এবং নিজেদের নতুনভাবে আন্তর্জাতিক মহলে উপস্থাপন করা? বিষয়টি বোঝার জন্য আমাদের দেখতে হবে আইনগত বাস্তবতা, রাজনৈতিক উদ্দেশ্য এবং বাংলাদেশে চলমান দায় মুক্তি ও প্রতিশোধের সংস্কৃতি। আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে মানবতার বিরুদ্ধে অপরাধ বলতে বোঝায় এমন অপরাধ যা ব্যাপক ও পরিকল্পিতভাবে সাধারণ জনগণের ওপর পরিচালিত হয় এবং কোনো রাষ্ট্র বা সংগঠনের নীতির অংশ হিসেবে সংগঠিত হয়, অর্থাৎ বিচ্ছিন্ন বা স্বতঃস্ফূর্ত সহিংসতা এই শ্রেণীতে পড়ে না। ডাউটি স্ট্রিট চেম্বার্সের বিবৃতিতে বলা হয়েছে, আওয়ামী লীগের 400 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং হাজারো মানুষকে অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে। তবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় 2024 সালের প্রতিবেদনে স্পষ্ট করেছে, আওয়ামী লীগ সমর্থকদের ওপর সহিংস প্রতিশোধমূলক হামলা ঘটেছে বটে, কিন্তু এর পেছনে কোনো রাষ্ট্রীয় পরিকল্পনা বা সংগঠিত নীতির প্রমাণ পাওয়া যায়নি। ফলে আইসিসির সংজ্ঞা অনুযায়ী এই ঘটনাগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত হবার মতো শক্ত প্রমাণ উপস্থাপন করতে পারেনি আওয়ামী লীগ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিষয় হল, যে দলটি এখন ভুক্তভোগীর ভূমিকায় নিজেদের তুলে ধরছে তারাই গত 1 দশকের বেশি সময় ধরে মানবাধিকার লঙ্ঘনের প্রধান অভিযুক্ত ছিল। 2023 সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত সময়ে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনে বলা হয়, তখন শত শত বিরোধী দলীয় কর্মী হত্যা, নির্যাতন ও কারাবন্দী হবার শিকার হয়েছিলেন। আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও তখন বলেছিল, বাংলাদেশের রাষ্ট্রীয় নীতি অনুসারে ভয় ও নিপীড়নের সংস্কৃতি চালু করা হয়েছে। সেই দলই এখন আইসিসিতে আবেদন করেছে, যা নৈতিকভাবে এক ধরনের দ্বৈত মানদণ্ডের ইঙ্গিত দেয়। ইতিহাসে দেখা যায়, রাজনীতিতে অপরাধী ও ভুক্তভোগীর ভূমিকা প্রায়ই অদলবদল হয়। ক্ষমতায় থাকা অবস্থায় যেই দল রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করে, ক্ষমতা হারানোর পর সেই দলই দমন নীতির শিকার হয়। তাই আওয়ামী লীগের আবেদনকে শুধুই মিথ্যা বা রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দেওয়া যায় না, বরং সেটিকে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা উচিত। 2024 সালের 5 আগস্টের পর যখন শেখ হাসিনার সরকার পতন ঘটে, তখন দেশ জুড়ে সহিংস প্রতিশোধমূলক পরিস্থিতি তৈরি হয়। অনেক জায়গায় ক্ষুব্ধ মানুষজন আওয়ামী লীগের স্থানীয় নেতাদের ওপর হামলা চালায়, আগের দমন নীতির প্রতিশোধ নেয়। এমনকি কিছু জায়গায় মৃত্যুর ঘটনাও ঘটে। আওয়ামী লীগ দাবি করেছে 274 জন নেতাকর্মী নিহত হয়েছেন। তবে নিরপেক্ষ সংস্থা গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স একই সময়ে মাত্র 134 জনের মৃত্যু নিশ্চিত করেছে, যাদের মধ্যে আটক অবস্থায় মৃত ব্যক্তিরাও রয়েছেন। এই পার্থক্য থেকে বোঝা যায়, ঘটনাগুলো পুরোপুরি পরিকল্পিত ছিল না, বরং অনেকাংশে স্থানীয় বিরোধ ও প্রতিহিংসার ফল। তাই এগুলোকে আন্তর্জাতিক আইনের রাষ্ট্রীয় নীতি অনুযায়ী অপরাধ হিসেবে প্রমাণ করা কঠিন। এর পাশাপাশি আওয়ামী লীগের আবেদনপত্রে যে ব্যাপক নির্বিচার গ্রেফতারের কথা বলা হয়েছে, তাতে আংশিক সত্যতা রয়েছে। অন্তর্বর্তী সরকারের অধীনে অনেক আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি, এমনকি দূরবর্তীভাবে সম্পৃক্ত মানুষও অভিযোগ ছাড়াই আটক
আটক হয়েছেন। এর মধ্যে রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক, শিল্পী, বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। এতে সন্দেহ নেই এটি মানবাধিকার লঙ্ঘন। কিন্তু প্রশ্ন হলো, এটি কি রাষ্ট্রীয় নীতি অনুযায়ী পরিচালিত? OHCHR এর প্রতিবেদন বলছে, এই গ্রেফতারগুলো মূলত স্থানীয় পর্যায়ের পদক্ষেপ, কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত কোনো দমন নীতি নয়। তাই এগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আইসিসির আওতায় পড়বে না। মনে রাখা দরকার, আইসিসি আগেও একই ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছিল। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিরোধী দল বিএনপি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আবেদন করেছিল। কিন্তু আইসিসি সেগুলো গ্রহণ করেনি, কারণ সেগুলো রাষ্ট্রীয় নীতি অনুসারে পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে এমন প্রমাণ ছিল না। একই কারণে বর্তমান আবেদনও সম্ভবত আদালত গ্রহণ করবে না। এই বাস্তবতায় স্পষ্ট যে আওয়ামী লীগের আইসিসিতে যাওয়া একটি আইনি প্রক্রিয়া নয়, বরং একটি রাজনৈতিক কৌশল। এটি আন্তর্জাতিক মহলে নিজেদের ভুক্তভোগী হিসেবে উপস্থাপন এবং অন্তর্বর্তী সরকারের ওপর চাপ সৃষ্টি করার প্রচেষ্টা। একে এক ধরনের আন্তর্জাতিক জনসংযোগ অভিযান হিসেবেও দেখা যেতে পারে, যেখানে উদ্দেশ্য বিচার নয়, বরং রাজনৈতিক বৈধতা পুনরুদ্ধার। এ অবস্থায় বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সংকটটি আবারও সামনে এসেছে, প্রতিশোধ ও দায় মুক্তির চক্র। ইতিহাসে দেখা গেছে, ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে দমন নীতি ও প্রতিশোধের অবস্থান অদলবদল হয়। বিএনপি আমলে আওয়ামী লীগ ছিল দমিত, আওয়ামী লীগ আমলে বিএনপি ও বিরোধীরা ছিল নির্যাতিত, আর এখন আওয়ামী লীগ নিজেই প্রতিশোধের মুখে। এ চক্র ভাঙতে না পারার কারণ হল দায়মুক্তির সংস্কৃতি। অতীতের অপরাধের বিচার না হওয়া, রাজনৈতিক সুবিধাভোগীদের রক্ষা করা এবং আইনকে দলীয় নিয়ন্ত্রণে রাখাই এই সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। যতক্ষণ না এই সংস্কৃতি ভাঙা যাবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধ হবে না, শুধু পক্ষ বদলাবে। আজকের বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহির সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে আইনি প্রক্রিয়া নয়, বরং ক্ষমতা দখলই রাজনীতির প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। যে দল ক্ষমতায় থাকে সে রাষ্ট্রযন্ত্রকে নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করে, আর যখন সে ক্ষমতা হারায় তখন সেই অস্ত্রই তার বিরুদ্ধে ব্যবহৃত হয়। এভাবেই রাজনীতি পরিণত হয়েছে ভয়, প্রতিশোধ ও অবিশ্বাসের খেলায়। আওয়ামী লীগের আইসিসি আবেদন সেই চক্রেরই এক নতুন অধ্যায়, যেখানে ন্যায় বিচারের চেয়ে রাজনৈতিক অবস্থানই মুখ্য। আন্তর্জাতিক সম্প্রদায়ও এখন বাংলাদেশ নিয়ে খুব বেশি হস্তক্ষেপ করতে আগ্রহী নয়। পশ্চিমা দেশগুলো এখন মূলত স্থিতিশীলতা চায়, মানবাধিকার নয়। আইসিসিও সাধারণত এমন দেশে তদন্ত শুরু করে না যেখানে স্থানীয় আদালত কার্যকরভাবে বিচার করছে বলে দাবি করে। ফলে আওয়ামী লীগের আবেদনটি আন্তর্জাতিক অঙ্গনে তেমন প্রতিক্রিয়া না পেলেও এটি রাজনৈতিক প্রচারে কার্যকর হতে পারে। শেষ পর্যন্ত আইসিসিতে আওয়ামী লীগের আবেদন হয়তো আইনগতভাবে টিকবে না, কিন্তু এটি বাংলাদেশের রাজনীতিতে একটি প্রতীকী অর্থ বহন করে। এটি দেখায় যে ক্ষমতা হারানো দলের জন্য ন্যায় বিচার নয়, বরং ভুক্তভোগী পরিচয় অর্জনই আন্তর্জাতিক স্বীকৃতির পথে পরিণত হয়েছে। যে দল একসময় ক্ষমতার সর্বোচ্চ বল প্রয়োগ করে বিরোধীদের দমন করেছিল, আজ সেই একই দমন নীতির শিকার হচ্ছে। এটাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় ট্র্যাজেডি। ক্ষমতা বদলালেও সংস্কৃতি বদলায় না, শুধু নির্যাতনের লক্ষ্যবস্তু পাল্টায়। তাই আওয়ামী লীগের আইসিসিতে যাওয়া বা অন্তর্বর্তী সরকারের মানবাধিকার লঙ্ঘন সবই একই ধারাবাহিকতার অংশ, যেখানে অপরাধ, প্রতিশোধ ও দায়মুক্তি একে অপরের পরিপূরক। এই বাস্তবতায় সবচেয়ে বড় প্রশ্ন হল, বাংলাদেশ কি তার নাগরিকদের নিরাপত্তা, স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে পারছে? দুঃখজনকভাবে উত্তর এখনো না, কারণ এখানে প্রতিটি ক্ষমতা পরিবর্তনের মানে নতুন করে দমন, নতুন করে প্রতিশোধ আর পুরনো অন্যায়ের পুনরাবৃত্তি। যতদিন এই চক্র অটুট থাকবে, ততদিন আইসিসি কিংবা জাতিসংঘ নয়, বরং আমাদের নিজের রাজনীতি মানবতার বিরুদ্ধে অপরাধের উৎস হয়ে থাকবে। বাংলাদেশ এখনো এমন এক রাজনৈতিক ফাঁদে আটকে আছে যেখানে অন্যায়ের বিচার নেই, কেবল প্রতিশোধের পুনরাবৃত্তি আছে। আর সেই চক্রেরই নাম আজকের বাংলাদেশের রাজনীতি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।